হ্যালো। জি স্যার, শোনা যায়। ঠিক আছে, ওকে। তো গতদিন হলো ফাংশনে অ্যারে পাস করা পর্যন্ত দেখেছি, এবং একদম শেষে যে প্রোগ্রামটা দেখেছিলাম যে আহ, কোন একটা ফাংশনের ভিতরে যদি অ্যারেকে চেঞ্জ করা হয় তখন কি হয়, এটা নিয়ে হচ্ছে আলোচনা করতেছিলাম। তো ওই প্রোগ্রামটাই দিয়ে শুরু করি। প্রোগ্রামটা ছিল হলো ফাংশনের, এখানে ছিল চেঞ্জ অ্যারে, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ। তো আহ, এই প্রোগ্রামটাতে যেটা দেখছিলাম, একটা ফাংশনে একটা অ্যারে পাস করা হচ্ছে, এবং এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 করে যোগ করা হচ্ছে। তো আহ, যখন কিনা একটা অ্যারে একটা ফাংশনে পাস করা হয়, যদি ফাংশনের ভিতরে অ্যারেকে চেঞ্জ করা হয় তখন সেই চেঞ্জটা ফাংশনের বাইরেও রিফ্লেক্ট করে, অর্থাৎ যেখান থেকে কল করা হয়েছে ফাংশনটাকে সেখানে গিয়েও আমরা দেখবো যে অ্যারের মধ্যে চেঞ্জটা চলে আসছে। যেমন 251 - 27, এটা ছিল অ্যারে। তো এই অ্যারেটাকে প্রথমে একবার প্রিন্ট করেছি। প্রথমে যখন প্রিন্ট করলাম এই কয়েকটা লাইন দিয়ে, প্রথমে অ্যারেটাকে প্রিন্ট করলাম, অ্যারেটা প্রিন্ট হলো 251 - 27। অ্যারের লেন্থ যেটা 5, লেন্থটাকে প্রিন্ট করলাম, লেন্থটাও প্রিন্ট হলো 5। ওকে। এরপরে এই চেঞ্জ অ্যারের ভিতরে অ্যারেকে পাস করলাম। যদি আমাদের মনে থাকে যে অ্যারে পাস করার সময় থার্ড ব্র্যাকেট দিতে হয় না, শুধুমাত্র অ্যারের নামটা দিতে হয়। তো এবং তার সাথে অ্যারের লেন্থটাও পাঠিয়ে দিলাম, এন কয়টা এলিমেন্ট আছে। ফাংশনের ভিতরে যেটা করেছি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 যোগ করে দিয়েছি, লেন্থের সাথেও পরে গিয়ে 5 যোগ করে দিয়েছি। অর্থাৎ দুইটা প্যারামিটার পাঠানো হয়েছে, অ্যারে আর একটা একটা হলো অ্যারেটা আর একটা হলো অ্যারের লেন্থটা। অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে 5 যোগ করে দিচ্ছি। শেষে গিয়ে ইন্টিজার যেটা ছিল লেন্থ, সেই লেন্থকেও জাস্ট 5 যোগ করে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য যে এটা মেইন ফাংশনের ভিতরে রিফ্লেক্ট করে কিনা। তো মেইন ফাংশনের ভিতরে এরপরে যদি অ্যারেটাকে প্রিন্ট করি এবং অ্যারের লেন্থটাকে প্রিন্ট করি, এখানে যে কাজটা করছিলাম সেটাই আবার করব। ফাংশন কলের পরে অ্যারেটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখবো অ্যারের ভিতরে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে আসলেই 5 যোগ হয়ে গেছে। কিন্তু লেন্থটাকে যদিও পাঠানো হয়েছে এবং ফাংশনের ভিতরে চেঞ্জ করা হয়েছে, লেন্থটা আসলে চেঞ্জ হয় নাই। লেন্থটা 5 ছিল, 5ই রয়ে গেছে। তো আহ, এটার কারণ কি? অ্যারে পাঠাইলে হচ্ছে চেঞ্জ হয়, কিন্তু ইন্টিজার পাঠাইলে সেটা চেঞ্জ হয় না। এটার কারণ হলো, কোন একটা ফাংশনে যখন প্যারামিটার পাঠানো হয়, প্যারামিটারের ভ্যালু পাঠানো হয় বা আর্গুমেন্ট পাঠানো হয়, তখন যেটা হয়, সাপোজ এটা হলো মেইন ফাংশন আর এটা হলো সেই চেইন অ্যারে ফাংশন। তো চেইন অ্যারের ভিতরে দুইটা জিনিস পাঠানো হচ্ছে ইনপুট হিসেবে। একটা হলো অ্যারে, আর একটা হলো একটা ইন্টিজার। তো এই অ্যারেটাকে যখন পাঠানো হচ্ছে তখন একভাবে যাচ্ছে প্যারামিটারটা, আর লেন্থটাকে যখন পাঠানো হচ্ছে তখন প্যারামিটারটা একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে এটাই এখন দেখি। যখন একটা ইন্টিজার ইনপুট হিসেবে যায় এক ফাংশন থেকে আরেক ফাংশনে, সাপোজ এই মেইন ফাংশনের জন্য এই লেন্থ ইন্টিজারটা আছে, এই লেন্থ ইন্টিজারটা এখানে আছে, লেন্থের ভিতরে আছে 5। তো লেন্থটাকে যখন এই চেঞ্জ এর ভিতরে পাঠানো হয় তখন যেটা হয় যে এই এখানে একটা নতুন ভেরিয়েবলের জন্য আহ, একটা প্লেস, নতুন একটা মেমোরি লোকেশন নেওয়া হয়, এবং অর্থাৎ নতুন করে একটা ভেরিয়েবল নেওয়া হয় আর কি। এই ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র ভ্যালুটা আসে, এখান থেকে শুধুমাত্র এই ভ্যালুটা হচ্ছে এই চেঞ্জারের ভিতরে চলে আসে।
অর্থাৎ শুধুমাত্র লেংথের যে ভ্যালুটা ছিল 5, এখানে এটা n ছিল আর কি। তো এই 5 এর মানটা শুধুমাত্র এই লেংথের ভিতরে চলে আসে। এরপরে যদি এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম একটা কপি হয়, হ্যাঁ, এদের মধ্যে কোনো কানেকশন নাই, ওয়ান টাইম জাস্ট ভ্যালুটা কপি হয়েছে। তো এরপর যদি এই চেঞ্জ এর ফাংশনের ভিতরে লেন্থটাকে চেঞ্জ করা হয়, তখন গিয়ে আলটিমেটলি এই লেন্থ ফাংশনের ভিতরে যদি চেঞ্জ করা হয়, তখন আসলে মেইন ফাংশনের ভিতরে যেই এন ছিল বা যেই লেন্থ ছিল, যেটাই ছিল না কেন, সেটার মধ্যে কোনো চেঞ্জ হয় না। কজ এই দুইটা ভেরিয়েবল পুরোপুরি আলাদা লোকেশনে আছে। সাপোজ এটার লোকেশন যদি f800 হয়, এটা লোকেশন হতে পারে f900, পুরো আলাদা একটা লোকেশন। হ্যাঁ, মানে হচ্ছে মেমোরিতে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা করে লোকেশন থাকে। যে মেমোরি বলতে আমি র্যাম বোঝাচ্ছি, র্যামের কোন অ্যাড্রেসে ভেরিয়েবলটাকে রাখা হয়েছে। হ্যাঁ, তো র্যামের সেই অ্যাড্রেস থেকে ভেরিয়েবলটাকে রিড করে নিয়ে আসা হয়, ঠিক আছে। সাপোজ এখানে বেশ কয়েকটা অ্যাড্রেস আছে, তো এই বিভিন্ন অ্যাড্রেসের, এটা যদি f800 হয়, তো সাপোজ এখান থেকে শুরু করি f800, এরপরে এটা সাপোজ f804, f808। যদি ইন্টিজার রাখতেছি আমি, তো ইন্টিজার যদি রাখি তাহলে এরকম 4 বাইট 4 বাইট করে হতে থাকবে আর কি। ইন্টিজার 4 বাইট জায়গা নিবে। তো প্রত্যেকটা ভেরিয়েবল আসলে একটা লোকেশনে থাকে। তো এখানে গিয়ে আছে f900। তো যখন কিনা এই আহ আমি একটা এন ভেরিয়েবলের ভিতরে 5 রাখতেছি, তখন আসলে এই অ্যাড্রেসে জাস্ট 5 লেখা হচ্ছে, ঠিক আছে। আমি এমন হতে পারে যে স্ক্যানএফ দিয়ে রিড করতেছি, স্ক্যানএফ দিয়ে রিড করার সময় বলছিলাম যে অ্যাম্পারসেন্ট এন দেয়া মানে এই এন এর অ্যাড্রেসটা পাঠানো স্ক্যানএফ এর কাছে, যাতে করে সে কিনা সেই অ্যাড্রেসে ভ্যালুটাকে রাইট করে দিতে পারে। কিবোর্ড থেকে যেটা আমরা নিব সেই ভ্যালুটাকে যেন এই অ্যাড্রেসে রাইট করতে পারে। আবার যখন আমরা এইভাবে করে কোনো কিছু একটা লিখতেছি n ইকুয়ালস টু 5, তখনও একই কাজ হচ্ছে। এই 5 এর মানটা n এর অ্যাড্রেসে গিয়ে রাইট হচ্ছে। এটা হলো এখানে n, এই অ্যাড্রেসের নামটা আমি দিয়েছি n, এই অ্যাড্রেসে গিয়ে 5 লেখা হচ্ছে। এরপর যখন এই চেঞ্জ এর ফাংশনটা কল হচ্ছে, চেঞ্জ এর ফাংশন কল হওয়া মানে এই নতুন আরেকটা অ্যাড্রেসে এই 5 যেটা ছিল, এই 5টাকে জাস্ট নতুন একটা অ্যাড্রেসে কপি করা। হ্যাঁ, এখানে জাস্ট এটাকে কপি করে দিচ্ছে, এটা হলো 5। তো এটার লেভেলের নাম দিলাম হলো 10। তো এই লেংথটা হলো কোন ফাংশনের লেংথ, শুধুমাত্র ভেরিয়েবলের নাম বললেই হবে না, কোন ফাংশনের ভেরিয়েবল সেটাও বলতে হবে। এটা হলো চেঞ্জ অ্যারে ফাংশনের লেংথ ভেরিয়েবল। ওকে, আর এটা হলো এই যে এনটা হলো, এই এনটা হলো মেইন ফাংশনের এন ভেরিয়েবল, মেইন ফাংশনের এন ভেরিয়েবল। তো আমরা বুঝলাম যে মেইন ফাংশনের একটা ইন্টিজার আর অন্য একটা ফাংশনের একটা ইন্টিজার, এরা হলো পুরোপুরি আলাদা। এরপর যদি আমি হচ্ছে প্যারামিটার হিসেবে যদি পাঠাই, প্যারামিটার হিসেবে পাঠানোর সময় ভ্যালুটা জাস্ট কপি হবে, এরপর এদের মধ্যে আর কোনো কানেকশন নাই। এখানে যদি চেঞ্জ করা হয় সেটা মেইন ফাংশনে রিফ্লেক্ট করবে না। যেমন এখানে লেংথ ইকুয়ালস যদি 10 করে দেই, তখন শুধুমাত্র এই অ্যাড্রেসে 5 এর জায়গায় 10 হয়ে যাবে। আর মেইন ফাংশনের যে এন ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। এখন আসি যে যদি অ্যারে পাঠানো হয় একটা ফাংশনের ভিতরে, তখন সেটা কিভাবে কাজ করে। যদি একটা ফাংশনে অ্যারে পাঠানো হয়, তো অ্যারে পাঠাইলে আসলে অ্যারের অ্যাড্রেসটাই চলে যায়, ঠিক আছে। তো যদি একটা অ্যারে পাঠাই, মেইন ফাংশনে একটা অ্যারে আছে, এই অ্যারে বলতে আসলে অ্যারের অ্যাড্রেসই বোঝায়। যদি আমি শুধুমাত্র অ্যারের নামটা লিখি এ, সাপোজ একটা অ্যারে আছে এ 2 3 4 5,
যদি শুধুমাত্র এ বলি তাহলে বুঝায় যে এ এর এই এ অ্যারেটার প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। ঠিক আছে, এই এ এলিমেন্টের এই এ অ্যারেটার প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা বোঝায় হলো এই এ দিয়ে। যদি A0 দেই, A0 দেওয়া মানে হলো 0তম এলিমেন্ট একটা ইন্টিজার। আবার বলতেছি, সাপোজ একটা ফাংশনে তুমি চেঞ্জ অ্যারে ফাংশনের ভিতরে যখন এ এইভাবে করে পাস করবা তখন আসলে অ্যারেটার অ্যাড্রেসটাই চলে যাবে ফাংশনের কাছে। সাপোজ অ্যারেটা যদি এমন হয় যে F806 পজিশনে আছে বা F808 পজিশনে আছে ধরো, তো যখন কিনা এই অ্যারেটাকে পাঠানো হচ্ছে তখন এই F808 এই অ্যাড্রেসটাই এর কাছে চলে যাচ্ছে। F808 সাপোজ এই অ্যাড্রেসটা চলে আসছে এখানকার অ্যাড্রেস কাছে। তো F808 অ্যাড্রেসটা যদি ফাংশনের কাছে চলে যায় তখন এই ফাংশনটা কি করবে, এই অ্যাড্রেস থেকে যেই অ্যারেটা আছে সেই অ্যারের ভিতরে কাজ করবে। F808 থেকে যদি অ্যারেটা থাকে, প্রথম যেই অ্যাড্রেসটা সেটাতে থাকবে A0, দ্বিতীয় অ্যাড্রেসে থাকবে A1, তারপরে অ্যাড্রেসে থাকবে A2, এরপরের অ্যাড্রেসে থাকবে A3, এইভাবে করে থাকবে। ঠিক আছে, তো এটা হলো F808 এর পরে 0A, হচ্ছে হেক্সাডেসিমালে লিখতেছি F80C, F80E, এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস একটা। তো F808 এ হলো A0 আছে, অ্যারের প্রথম এলিমেন্টটা আছে। তো আমি কোডে যে অ্যারেটা ছিল সেটাকেই নিয়ে আসি। তো এই প্রথম কোডে যে এলিমেন্টটা ছিল সেটা হলো এই অ্যারেটা। তো এই A0 তে তাহলে আছে 2, A1 এ আছে 5, A2 তে আছে 1, A3 তে আছে -2, এরপর একটা A4 আছে যেখানে আছে কিনা 7। ঠিক আছে, তো এটা ধরে নাও যে আছে। তো যখন কিনা এই চেঞ্জ অ্যারে ফাংশনে অ্যারেটাকে পাস করা হচ্ছে তখন অ্যাকচুয়ালি অ্যারেটার অ্যাড্রেসটা বলে দেওয়া হচ্ছে যে এই হলো অ্যারেটার অ্যাড্রেস, তুমি এই অ্যাড্রেস অনুযায়ী কাজ করো। অর্থাৎ এ অ্যারের বেজ অ্যাড্রেস হলো F808। বেজ অ্যাড্রেস মানে হলো যে শুরুর এলিমেন্টটা কোথায় আছে, অ্যাড্রেস অফ দা ফার্স্ট এলিমেন্ট, শুরুর এলিমেন্টটা কোন অ্যাড্রেসে আছে সেটা হলো বেজ অ্যাড্রেস। তো যখন কিনা ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসেবে অ্যারেটাকে পাঠানো হচ্ছে তখন আসলে এই অ্যাড্রেসটা তাকে বলে দেওয়া হচ্ছে যে ঠিক আছে এটা হলো অ্যারেটার বেজ অ্যাড্রেস। পুরো অ্যারেটা ধরে যে কপি হবে এমন হয় না, জাস্ট অ্যাড্রেসটা পাঠানো হয় ফাংশনের কাছে। তার মানে এ অ্যারের বেজ অ্যাড্রেস আর ARR অ্যারের অর্থাৎ এই চেঞ্জ অ্যারের ভিতরে যে অ্যারেটা আসছে সেটার বেজ অ্যাড্রেস সেম। অর্থাৎ যদি আমি ARRI লিখি, ARRI কে যদি প্রিন্ট করি, সাপোজ ARRI এটাকে প্রিন্ট করলাম ওভাবে, তার মানে আসলে এ আর এ সাবস্ক্রিপ্ট আই এটাকে প্রিন্ট করা আসলে একই কথা। এটাকে প্রিন্ট করো তখন এই দুইটা একই কথা,
ইকুয়াল সাইন দিয়ে বুঝালাম যে সেম জিনিস। যদি আমি হচ্ছে কোনো চেঞ্জ করি, ইন্ট অথবা যাই করি না কেন, যদি চেঞ্জ করি তখন যেটা হবে, চেঞ্জ করলেও এ আর আর আই তে চেঞ্জ করা মানে এ আই তে চেঞ্জ করা। কারণ যেহেতু দুইটা অ্যারের বেজ অ্যাড্রেস সেম, অর্থাৎ এ জিরো বলতে যে অ্যাড্রেসটাকে বুঝবো, আমি যে অ্যাড্রেসের এলিমেন্টটাকে বুঝবো, হ্যাঁ, এ আর আর জিরো বলতেও সেই অ্যাড্রেসটাকেই বুঝবো। এ আর আর ওয়ান বলতেও এ ওয়ান কে বুঝবো, এ আর আর টু বলতেও এ টু কেই বুঝবো। অর্থাৎ এ আর আর জিরোতে কোনো চেঞ্জ করা মানে এ জিরোতেই চেঞ্জ করা। কিভাবে? কজ এ আর আর জিরো মানে হলো এই অ্যাড্রেসে যে এলিমেন্টটা আছে, F80008 এলিমেন্টের অ্যাড্রেসে যে এলিমেন্ট আছে, তো এইখানে কোনো চেঞ্জ করা মানে এই অ্যাড্রেসে চেঞ্জ করা। একই অ্যাড্রেস থেকে যেহেতু এই অ্যারেটাও, মেইন ফাংশনের অ্যারেটাও কাজ করতেছে, একই অ্যাড্রেসের অ্যারেতে যেহেতু এই মেইন ফাংশনের অ্যারেটাও কাজ করতেছে, তো আসলে এই মেইন ফাংশনের অ্যারেও তখন এই চেঞ্জটা রিফ্লেক্ট করবে। সোজা কথায় এগুলা যদি না বুঝো, ইন্টিজার যদি চেঞ্জ করা হয় অ্যারের ভিতরে, সরি ফাংশনের ভিতরে, ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার, তখন চেঞ্জ হয় না। অ্যারে টাইপের কিছু হলে সেটা চেঞ্জ হয়। ঠিক আছে? অর্থাৎ অ্যারেকে অ্যারের যাবতীয় অপারেশন ফাংশনের ভিতরে পাস করে আমরা করতে পারবো, সার্চ, রিভার্স, সর্ট আমরা করতে পারবো। তো সার্চ করার জন্য, আচ্ছা সার্চ করার জন্য তো চেঞ্জ করা দরকার হয় না। সর্ট করার জন্য একটা কোড তাহলে আমরা দেখি। তো এই এটা একটা সর্ট করার কোড। আচ্ছা, সর্ট করার কোড দেখার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো অ্যারে কপি। হ্যাঁ, সাপোজ আমরা হলো স্ট্রিং কপি করেছি এর আগে, strcpy দিয়ে অথবা ম্যানুয়ালি মেইনের ভিতরে কপি করেছি, তাই না? স্ট্রিং কপি করার সময় কি করছিলাম, যে লুপ দিয়ে সাপোজ i equal to 0, i less than অথবা str1 str2 i not equals to null character i plus plus, এরকম কিছু একটা করে তারপর হলো str1 i equals to str2 i এরকম কিছু একটা, তাই না? তারপর গিয়ে হচ্ছে str1 i তে নাল ক্যারেক্টার দেওয়া কিছু। যদি একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করতে হয়, সাপোজ তোমার কাছে একটা অ্যারে আছে সোর্স, এই সোর্স অ্যারের ভিতরে কিছু একটা আছে। এখন তুমি আরেকটা অ্যারে আছে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশন অ্যারের ভিতরে যদি সোর্স অ্যারেটাকে কপি করতে হয়, তো n equals to এখানে 5, সাপোজ n equals to 5 লিখলাম। তো সেক্ষেত্রে জিনিসটা আমরা একটা লুপ দিয়ে করতে পারি, যে ফর i equals to 0, i less than n, i plus plus, dest I equals to source I। এখন যদি এই কাজটা ফাংশনের ভিতরে করতে চাই, তখন কি করব? যদি ফাংশনের ভিতরে করতে চাই, সাপোজ একটা ইন্টিজার যদি কপি করি, x ইকুয়ালস টু y, এভাবে করে একটা ইন্টিজার বা ফ্লোট কপি করা যায়। হ্যাঁ, কিন্তু একটা অ্যারে হলো এভাবে করে কপি করা যায় না, অ্যারেকে যেহেতু লুপ দিয়ে করতে হয়। আর পাশাপাশি আমরা এখন পর্যন্ত এমন কিছু দেখি নাই যে অ্যারেকে কোন একটা ফাংশন থেকে রিটার্ন করব, এরকম কিছু এখন পর্যন্ত আমরা দেখি নাই, তাই না? তো আমরা যেটা করব, যে ডেস্টিনেশন আর সোর্স দুইটাকেই প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিব ফাংশনের ভিতরে। ডেস্টিনেশন আর সোর্স দুইটাকেই প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিব
এর পাশাপাশি সোর্সের যে লেন্থটা এটাও বলে দিব। দেখো, ফাংশন থেকে কোন একটা অ্যারে রিটার্ন করার, ঠিক আছে, ফাংশন থেকে কোন একটা রিটার্ন করার কাজ আমরা যেভাবে করব সেটা হলো যে রিটার্ন স্টেটমেন্টটা ইউজ না করে, যে এমন না যে রিটার্ন ডেস্টিনেশন এভাবে করে রিটার্ন করব না, একটা রেখে করবো কি, এই জিনিসটাকে আমার দরকার ইনপুট এবং আউটপুট দুইটাই হলো প্যারামিটারের ভিতরে দিয়ে দিব। নর্মালি আমরা যখন ফাংশন দেখছি, সাপোজ ইন অ্যাবসলিউট এ if x is equal to 0 return x return minus x, অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা এভাবে করে আমরা দেখছি, তাই না? তো এই এই ফাংশনটাতে এই ফাংশনটাতে ইনপুট কোনটা, ইনপুট হলো এই যে প্যারামিটারে যেটা আসবে সেটা ইনপুট, এটা হলো ইনপুট। আর রিটার্ন যেটা করব সেটা হলো আউটপুট। নরমালি রিটার্ন মানে হলো আউটপুট আর প্যারামিটার মানে হলো ইনপুট। আর অ্যারের ক্ষেত্রে যেটা করব, অ্যারের ক্ষেত্রে ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে প্যারামিটারের ভিতরে দিয়ে দিব। কজ অ্যারেকে যদি আমি ফাংশনের ভিতরে চেঞ্জ করি তখন সেই চেঞ্জটা কিন্তু বাইরে ডিফ্লেক্ট হবে। মেইন ফাংশন থেকে একটা অ্যারে পাঠিয়েছি, এখন যদি সেই অ্যারের ভিতরে কোনো একটা চেঞ্জ করা হয় তখন সেই চেঞ্জটা কিন্তু মেইনের ভিতরে রিফ্লেক্ট হবে, তাই না? মেইনের থেকে যে অ্যারেটা পাঠানো হয়েছে সেই অ্যারেটার ভিতরে কিন্তু চেঞ্জটা মেইনের ভিতরে পাওয়া যাবে। তো এই জন্য অ্যারেকে যদি আমাদের আউটপুটও হয় অ্যারে কোন একটা ফাংশনের, আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে সেটাকে পাঠাতে পারি। এই কাজটাই আমরা করব এবং লাইব্রেরি ফাংশন ইউজ করার সময়ও আমরা হচ্ছে দেখবো যে এভাবেই বেশিরভাগ সময় করা হবে। যেমন strcpy যখন আমরা কল করছি, str1 str2 বা ডেস্টিনেশন আর হলো সোর্স, হ্যাঁ দুইটা স্ট্রিং যদি থাকে এভাবে করে পাঠাইছি, তাই না? এই যে ডেস্টিনেশনটা হলো আউটপুট, সোর্সটা হলো ইনপুট, সোর্স থেকে ডেস্টিনেশনে কপি হবে, কিন্তু দুইটাই প্যারামিটার হিসেবে দিছি। str cat যখন করছি, তাই না, str cat এর ভিতরে str1 str2 str2 অ্যাপেন্ড হয়ে গেছে str1 এর শেষে। এখানে str1 একটা ইনপুট, str2 একটা ইনপুট, আবার str1ই একটা আউটপুট। তো ইনপুট আউটপুট দুইটাই হলো প্যারামিটারের ভিতরে দেওয়া হচ্ছে। তো আমরা যখন অ্যারের কোন একটা ফাংশন থেকে রিটার্ন করতে হবে এই কাজটার জন্য, মানে কোন একটা ফাংশনের আউটপুট হিসেবে যখন কোন একটা অ্যারে থাকবে প্যারামিটার হিসেবে জাস্ট পাঠিয়ে দিব, তারপর সেই অ্যারেটাকে জাস্ট যেভাবে সেট করা দরকার সেভাবে সেট করে দিব। মেইন ফাংশন অটোমেটিক এই অ্যারেটা পেয়ে যাবে, যেহেতু এটাকে প্যারামিটার হিসেবে পাঠানো হয়েছে, এই অ্যারেটাকে মেইন ফাংশন অটোমেটিক পেয়ে যাবে। তো অ্যারে কপি করার এই কোডটা যদি আমরা দেখি, এটা ছিল সোর্স অ্যারে। এই সোর্স অ্যারেটাকে ডেস্টিনেশন অ্যারের ভিতরে কপি করতে হবে। প্রথমে ডেস্টিনেশন অ্যারেটাকে প্রিন্ট করলাম, এরপর অ্যারে কপি এই ফাংশনটা ইউজ করব সোর্সকে ডেস্টিনেশনে কপি করার জন্য। হ্যাঁ, সোর্সকে কপি করে ডেস্টিনেশনে রাখবো, এরপর আবার একটা লুপ দিয়ে ডেস্টিনেশনটাকে প্রিন্ট করব। তো শুরুতে দেখি এটাকে রান করলে কি হয়। প্রথমবার যখন ডেস্টিনেশনটাকে প্রিন্ট করা হলো এরকম গার্বেজ কিছু ভ্যালু আসছে, কারণ ডেস্টিনেশনটাকে জাস্ট আমি ডিক্লেয়ার করছি কিন্তু কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করিনি। কিন্তু এরপরে যখন দেখতেছি যে এই অ্যারে কপিটা কল করা হয়েছে, এখানেও ডেস্টিনেশনকে কল করছি, ডেস্টিনেশনকে প্রিন্ট করছি, পরেও ডেস্টিনেশনকে প্রিন্ট করছি।
মেইন ফাংশনের ভিতরে ডেস্টিনেশনকে কোনো চেঞ্জ করা হয় নাই, কিন্তু এই অ্যারে কপির ভিতরে ডেস্টিনেশনকে চেঞ্জ করা হয়েছে। তো ডেস্টিনেশনকে চেঞ্জ করে কি করা হয়েছে, সোর্সে যা ছিল সবকিছু কপি করে ডেস্টিনেশনে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ফাংশন থেকে বের হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশনের ভিতরে সোর্সে যা ছিল তাই চলে আসছে 2 5 1 8 10 22। তো আহ এবার যেটা দেখবো আমরা, যে একটা অ্যারেকে যদি সর্ট করতে হয়, এত কিছু দরকার নাই। জাস্ট হলো প্রথমে একবার অ্যারেটাকে প্রিন্ট করব, তারপর হলো অ্যারেটাকে সর্ট করব, সর্ট অ্যারে, তারপর আবার প্রিন্ট করব। তো এই প্রিন্ট অ্যারের কাজ হলো অ্যারেটাকে প্রিন্ট করা, সর্ট অ্যারের কাজ হলো অ্যারেটাকে সর্ট করা, এবং এরপরে সর্ট করার পর আবার প্রিন্ট করব। তো সর্ট অ্যারেতে কি করছি, যে নর্মালি বাবল সর্ট যেভাবে দেখিয়েছিলাম ক্লাসে, সেই সর্টিং এর প্রোগ্রামটাই এটার ভিতরে দেখা দেওয়া হয়েছে এই ফাংশনে। তো এই সর্ট অ্যারের ভিতরে দুইটা প্যারামিটার আছে, একটা হলো অ্যারেটা এবং অ্যারেটা লেন্থ। তো এখন দেখি যে এই অ্যারেটাকে যদি সর্ট করি তাহলে সর্টটা কাজ করে কিনা। শুরুতে যখন প্রিন্ট অ্যারে কল করলাম, তার মানে এই অ্যারেটাকে পাঠানো হলো প্রিন্ট অ্যারে ফাংশনের ভিতরে, প্রিন্ট অ্যারে ফাংশন অ্যারেটাকে প্রিন্ট করে দিল। তো প্রিন্ট করলে দেখতে পাচ্ছি যেটা দিয়ে ইনিশিয়ালাইজ করেছি সেটাই আছে, 2 5 1 10 8 22 - 30। এরপর সর্ট করার পর আবার প্রিন্ট করেছি, এরপর দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় অর্ডারে সর্ট করা হয়ে গেছে। এখন আহ, তাহলে যদি এরকম হয় যে কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে একটা অ্যারেকে, সেক্ষেত্রেও আসলে আমরা করতে পারবো কাজটা। হ্যাঁ, প্রিন্ট অ্যারেতে কি করছি, প্রিন্ট অ্যারেতে প্রিন্ট অ্যারেতে হলো একটা অ্যারে নেওয়া হয়েছে আহ এবং একটা লেন্থ নেওয়া হয়েছে, তারপর প্রিন্ট করা হয়েছে। আর যদি ইনপুট নিতে হয়, ইনপুট অ্যারে যদি হয়, তখনও অ্যারেটাকে পাঠাইতে হবে, কয়টা এলিমেন্ট সেটাও পাঠাবো আমরা। এরপর প্রিন্টএফ এর জায়গায় জাস্ট স্ক্যানএফ দিয়ে দিব। ঠিক আছে, সাপোজ এটা হলো 8 সাইজের একটা অ্যারে, n equals to 8। যেটা করব, ইনপুট অ্যারে, প্রথমে অ্যারেটাকে ইনপুট নিব, ইনপুট এলিমেন্ট। তারপর এলিমেন্ট ইনপুট নিব কিবোর্ড থেকে, তারপর এটাকে প্রিন্ট করব, এরপর সর্ট করে এরপরে আরেকবার প্রিন্ট করব। তো এটাই দেখি এখন ইনপুট চাওয়া হচ্ছে, 8টা এলিমেন্ট দিতে হবে। প্রথমে দিলাম 12 78 11 90 54 -24 8 17। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইনপুট নেওয়ার কাজটা করেছি আমরা একটা ফাংশন থেকে, 12 78 11 90 54 -24 6 17। এরপর এটাকে আমরা হচ্ছে সর্ট করে দিচ্ছি। তো এখন ইনপুট অ্যারে এটাকে একটা ফাংশনের ভিতরে লিখলে কি সুবিধা, এমন হতে পারে যে একটা প্রোগ্রামের ভিতরে 2 3 বার অ্যারে ইনপুট নেওয়া লাগতেছে,
দুইটা আলাদা অ্যারে আছে, দুইটা আলাদা অ্যারে ইনপুট নিব। দুইটা আলাদা অ্যারে ইনপুট নেওয়ার জন্য এই লুপটা দুইবার লেখার দরকার নাই। আচ্ছা, প্রিন্টএফ এটাও দরকার নেই আসলে। যদি এরকম একটা ইনপুট অ্যারে থাকে, এই অ্যারের ভিতরে, ইনপুট অ্যারে ফাংশনের ভিতরে জাস্ট অ্যারে এবং কত সাইজের অ্যারে হবে, কয়টা ইনপুট নিতে হবে সেটা জাস্ট পাঠিয়ে দিলেই ইনপুটটা আমরা নিতে পারবো। ঠিক আছে, যেমন তার যদি একটা কাজ করি, সাপোজ অ্যারে আছে একটা, অ্যারে 2 আছে একটা, 8 5, এখানে 20 লিখছি, তার মানে যে 20টা এলিমেন্ট হবে এমন না, নাও হতে পারে। এটা 20 দিলাম, সমস্যা নেই। প্রথমে ফার্স্ট অ্যারেটাকে ইনপুট নিব, এরপর ফার্স্ট অ্যারেটাকে প্রিন্ট করব, এরপর সেকেন্ড অ্যারেটাকে ইনপুট নিব, সেকেন্ড অ্যারেটাকে। তো একটা ফাংশন কল করেই জাস্ট ইনপুট নেওয়া, প্রিন্ট করা, অথবা ফার্স্ট অ্যারেটাকে সলভ করব, সেকেন্ড অ্যারেটাকে সলভ করব। ঠিক আছে, এই ফাংশন ইউজ করে জাস্ট প্যারামিটার চেঞ্জ করে ভিন্ন ভিন্ন অ্যারের উপর সেম কাজ আমরা করতে পারতেছি। ওকে, এরপরে অ্যারে দিয়ে যা যা দেখানোর আমরা দেখলাম। এরপর আরেকটা জিনিস দেখবো আজকের ক্লাসে, সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল। এই গ্লোবাল ভেরিয়েবলটা কি, গ্লোবাল ভেরিয়েবল কি কাজ করে দেখো। এতক্ষণ পর্যন্ত যেটা বলছি যে এই যে ইন্ট, ফ্লোট বা যাই বলি না কেন, এগুলো সব হচ্ছে একটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই না? অর্থাৎ মেইন ফাংশনের যেই ভেরিয়েবল গুলা, মেইন ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করা হয়েছে, ইন্ট, আই, জে, এন, এগুলোকে অন্য কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, যেমন এটা যদি এরকম হয়, হয় দিলেই, সাপোজ একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাকে ফাংশনটাকে কল করলাম, i equals to 5 দিলাম। এবার ফাংশনটার ভিতর থেকে যদি আমি i কে কল করতে, প্রিন্ট করতে চাই বা অ্যাক্সেস করতে চাই বা যা কিছু করতে চাই, এটা আমি করতে পারবো না। কজ যেই ভেরিয়েবলটা যেই ফাংশনে ডিক্লেয়ার করা হয়েছে, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, যেই এই যে আই ভেরিয়েবল, এটাকে মেইন ফাংশনের ভিতরে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে, মেইন ফাংশনের ভিতরেই যেই লাইনে ডিক্লেয়ার করা হয়েছে তারপরে যে কোনো লাইনে এটাকে অ্যাক্সেস করা যাবে। যেমন আমি বাদ দিয়ে আপাতত এখানে যদি আমি আইটাকে প্রিন্ট করি তাহলে সমস্যা নেই, বাট ডিক্লেয়ার করার আগে যদি আই কে প্রিন্ট করি তাহলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না, এরর দিবে, বিকজ আই এখনো ডিক্লেয়ার না। অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে সেটাকে অবশ্যই অ্যাক্সেস করতে হবে। পাশাপাশি যেই ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে সেই ফাংশনের ভিতর থেকেই ওটাকে অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, এখানে আমি চাইলেই i equals to 3 এরকম কিছু লিখতে পারবো না। কিন্তু যদি এই ভেরিয়েবলটাকে আমি যে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি, তখন যদি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি
তখন এই ফাংশনটাকে, এই ভেরিয়েবলটাকে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, এই ভেরিয়েবলটাকে তখন এখানকার যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে। সো এটাকে বলা হয় হলো গ্লোবাল ভেরিয়েবল। তো এখানে একটা কাজ করতেছি, ইন্টের পার্সেন্টেজ আই আই মেইন আই মেইন পার মেইন ফাংশনে প্রথমে একবার আই কে প্রিন্ট করলাম, এরপর এই ফাংশনটা কল করলাম, এরপর মেইন ফাংশনে আবার আই কে প্রিন্ট করলাম। দেখো যদি আই একটা লোকাল ভেরিয়েবল হতো তখন কিন্তু ফাংশনের ভিতরে আই কে চেঞ্জ করলে সেটা মেইনের ভিতরে রিফ্লেক্ট করতো না। বাট গ্লোবাল ভেরিয়েবল যদি হয় তখন সবার জন্য এই ভেরিয়েবলটা সেম। এই আই ভেরিয়েবলটাকে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে এবং যে কোনো ফাংশনের জন্য এই ভেরিয়েবলটা হচ্ছে সেম। অর্থাৎ যে কোনো ফাংশনের ভিতরে এটাকে যদি আমি রিড করি বা প্রিন্ট করি, হ্যাঁ, এটার ভ্যালুটা যদি আমি হচ্ছে রিড করি, এটাকে যদি প্রিন্টএফ এর মধ্যে দেই, তখন সেম ভ্যালুটাই পাওয়া যাবে। মানে ওই মোমেন্টে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা পাওয়া যাবে। আবার যদি ভেরিয়েবলটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন ঠিক সেই সেম ভেরিয়েবলেই, সেম লোকেশনেই ভ্যালুটা অ্যাসাইন হবে। আমি হচ্ছে এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমে মেইন ফাংশনে ভেরিয়েবলটাকে আই এর মানটাকে প্রিন্ট করা হলো, আই এর মান আসলো 5, এই যে এই লাইনটা। এরপরে ফাংশন কল করা হলো, তার মানে ফাংশনের কাজটা পুরোপুরি শেষ হওয়ার পরে আবার মেইন ফাংশনে ব্যাক করবে। ফাংশনের ভিতরে দুইবার হলো এটাকে প্রিন্ট করা হয়েছে আই এর ভ্যালুটাকে। প্রথমে আই এর ভ্যালু যা আছে তাই প্রিন্ট করা হলো, পাওয়া গেল 5। এরপরে আই ইকুয়ালস টু 3 করে দেওয়া হলো, আবার প্রিন্ট করা হলো, পাওয়া গেল 3। এবার মেইন ফাংশনে আবার আই কে প্রিন্ট করা হলো, এবার আমরা দেখতে পাচ্ছি যে আই এর মান মেইন ফাংশনেও 3 হয়ে গেছে। অন্য একটা ফাংশনে আই এর মান চেঞ্জ হয়েছে, বাট মেইন ফাংশনের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এটার কারণ হলো গ্লোবাল ভেরিয়েবল কোনো ফাংশনের ভিতরে থাকে না, গ্লোবাল ভেরিয়েবল আলাদা একটা জায়গায় থাকে। হ্যাঁ, কোন একটা ফাংশনের সাথে, কোন একটা ফাংশনের নিজস্ব অ্যাট্রিবিউট না কোন একটা গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য সেম। এটা হলো আই, সবগুলো ফাংশনের আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা সবার জন্য সেম। অর্থাৎ এখানে যদি আমি আই অ্যাক্সেস করি, কেউ যদি আই এর মানটা পড়তে চায়, আই এর মান কত আছে এটা জানতে চায়, মেইন ফাংশন থেকে হলেও এই লোকেশন থেকেই সে পড়বে। আবার যদি চেঞ্জ করতে হয় তখনও ঠিক সেই একটা কপি থেকেই করবে। তো ঠিক আছে, এই গ্লোবাল ভেরিয়েবল নিয়ে তাহলে নেক্সট ক্লাসে আবার ডিসকাস করতে হবে। আজকের ক্লাসে যেহেতু আর টাইম নেই, তাহলে আমরা আজকে ক্লাস টেস্টটা শুরু করে দিব। ক্লাস টেস্টের জন্য 9:50 শুরু করব এবং হলো 10:30 মধ্যে তোমরা সাবমিট করে দিবে।